আজ আবার আমরা আইসল্যান্ডের থার্ড ডে ট্যুরে বেরোচ্ছি এবং তারই সাথে হাভাসবলুর আজকে লিভ করছি। আমরা এখান থেকে লিভ করে চলে যাচ্ছি রেইকাভিকে। এখন বাজে সকাল 8টা, যদিও বাইরেটা রাত্রি 8টার মতো। আমরা ব্রেকফাস্ট করে জাস্ট বেরোলাম এবং ব্রেকফাস্টটা অ্যাজ ইউজুয়াল কালকে যা ছিল আজকেও তাই সেম, সেই জন্য আর ব্রেকফাস্টে কিছু দেখালাম না, যেমন ছিল তেমনি একই আছে। তো এই মুহূর্তে আমরা রেইকাভিক যাচ্ছি। রেইকাভিক যাওয়ার পথে আমরা ফিগজুফেল দেখব এবং আরও কিছু থাকলে যদি আমাদের ড্রাইভারটা কিছু দেখান তাহলে সেটা দেখার পরে আমরা রেইকাভিকে পৌঁছে সেখানকার গাইডেড সিটি ট্যুর করব এবং গাইডেড সিটি ট্যুর করার পর রাতে ডিনার করে সেখানে হোটেলে ফিরবো এবং হোটেলটাও তোমাদের দেখাবো। তো এই মুহূর্তে আমরা রয়েছি হাভাসবলুর থেকে, জাস্ট লিভ করছি, এখনো বাস ছাড়েনি। সকাল 8:15 মতো বাজে। বাইরেটা দেখাচ্ছি, দেখে মনে হবে যেন রাত্রি 8:15। দেখুন রাত্রি 8:15 মতো পুরো মনে হচ্ছে। পাসপোর্টটা আছে তো? পাসপোর্ট, টাকা পয়সা সবার। আর এই যে তুলি এতক্ষণ বাড়িতে রিপোর্টিং করে দিল যে ও কোথায় আছে, কি আছে, কিভাবে আছে। হ্যাঁ, এটা বলার কথা যে আমরা যে দুদিন এখানে ছিলাম সেই দুদিনই ওয়েদার বেশ ক্লিয়ার ছিল, খুব ভালো ছিল এবং হাওয়াটাও যথেষ্ট কম, যার জন্য আমাদের ঘুরতে খুব একটা অসুবিধা হয়নি। এবং কালকে বিকেলবেলা থেকে যখন আমরা ব্ল্যাক স্যান্ড বিচে গেলাম তখন প্রচণ্ড হাওয়াটা দিচ্ছিল, তখন থেকে স্টার্ট হয়ে গেল এবং সেটা যেহেতু আমাদের লাস্টের দিকে ছিল তারপরে আর অতটা অসুবিধা হয়নি। এবং আজও প্রায় মোটামুটি ক্লিয়ারই দেখাচ্ছে যদিও, কিন্তু এখানকার ওয়েদার তো আনপ্রেডিক্টেবল, কিছু বলা মুশকিল। যদি ক্লিয়ার থাকে তাহলে তো আমরা খুবই লাকি, আবারও আমরা খুব ভালোভাবে সেই জায়গাটাকে এক্সপ্লোর করতে পারবো, ঘুরতে পারবো। আমরা এবার স্টার্ট করছি, বাস অলরেডি এবার স্টার্ট হচ্ছে রেইকাভিক যাওয়ার জন্য। এবার রেইকাভিক যাব, পথে যেটুকু দেখতে পাবো, যে যদি কিছু সাইট সিন থাকে সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। চলো আপাতত যাওয়া যাক রেইকাভিক। আমরা এখনো রেইকাভিকের পথেই আছি। এখন প্রায় 9:30 বাজে, এখনো এখানে রোদ তো ওঠেনি, বরং এই যে দেখুন এখানে চাঁদ দেখা যাচ্ছে, অর্থাৎ মিডনাইট সানের পরিবর্তে আমরা এখন মিড ডে মুন দেখছি। এই আইসল্যান্ডকে বলা হয় ল্যান্ড অফ ফায়ার অ্যান্ড আইস। তার কারণ হচ্ছে যেখানে আগুন এবং বরফের সহাবস্থান দেখা যায়। কিন্তু আর একটা জিনিস এখানে জানিয়ে রাখি যে আইসল্যান্ডে বলা হয় যে আগুন থেকে বরফ তৈরি হয়। শুনতে অবাক লাগলো, এটা সত্যি। কেন বলছি দেখুন, এই যে সামনের পাহাড়ের মতো যেগুলো দেখছেন এগুলো কিন্তু কোনোটাই পাথরের পাহাড় নয়, এগুলো অগ্নুৎপাতের ফলে যে লাভা জমে, সেই লাভা স্তর জমতে জমতে এরকম পাহাড়ের আকার ধারণ করেছে। এবার যে পাহাড়ের এইভাবে যার ওপর লাভার যে লেয়ারটা বেশি জমে, লাভার লেয়ারটা জমতে জমতে সেগুলো যখন আরও বেশি উঁচু হয়ে যায়, যেমন এই দেখুন এখানে পরপর 3টে রয়েছে, এটা লাভার লেয়ার জমতে জমতে এতটাই উঁচু হয়ে গেছে এখন তার ওপরে বরফ পড়েছে। সেই জন্যই এটাকে বলা হয় যে এখানে আগুন থেকে বরফ তৈরি হয়। তার কারণ হচ্ছে পাহাড়টা লাভা মানে আগুন, তার স্তূপ জমতে জমতে পাহাড়ের আকার ধারণ করেছে এবং তার উপরে বরফ পড়ায় বরফের চাদরে মুড়ে গেছে, অর্থাৎ আগুনের পাহাড় বরফে পরিণত হয়ে গেছে। সেই জন্যই এটাকে বলা হয় বা আইসল্যান্ডে বলা হয় যে আগুন থেকেই বরফ তৈরি হয়। সেই জন্যই আইসল্যান্ড ল্যান্ড অফ ফায়ার অ্যান্ড আইস। সামনেও সেম, এটা আরও উঁচু হয়েছে, তাই পুরোটাই বরফে ঢেকে গেছে। এগুলো সবই কিন্তু আগ্নেয়গিরির লাভা বহু বছর ধরে সঞ্চয়ের ফলে এরকম পাহাড়ের আকার ধারণ করেছে এবং উচ্চতা বৃদ্ধির সাথে সাথে যেহেতু তাপমাত্রা কম হয়েছে এবং লাভাগুলোও আস্তে আস্তে ঠান্ডা হয়েছে, তাই এই সমস্ত পাহাড়ের চূড়াতেই বরফ পড়া শুরু হয়ে গেছে এবং বরফের চাদরে আচ্ছাদিত হয়ে রয়েছে।
আর আপনারা ভাবছেন হয়তো যে লাভার লেয়ার জমে কিভাবে এই পাহাড় এত সহজে তৈরি হয়ে গেল। অ্যাকচুয়ালি এত সহজে নয়। আইসল্যান্ড কিন্তু আজকে তৈরি হয়নি, আইসল্যান্ড তৈরি হয়েছে ৬,০০০ কোটি বছর ধরে। এইভাবে লাভার স্তূপ জমে জমে কিন্তু আইসল্যান্ড তৈরি হয়েছে। এবং এই আইসল্যান্ড পৃথিবীর মধ্যে আবিষ্কৃত হওয়া যে কনিষ্ঠতম দেশ তার মধ্যে কিন্তু একটা। এর আয়তনে আইসল্যান্ড হচ্ছে ১০৬তম দেশ। প্রায় ১০০০ বছর আগে খ্রিস্টীয় নবম শতকে ভাইকিংরা এই আইসল্যান্ডের আবিষ্কার করেছিল এবং এখানে বসতি স্থাপন করেছিল। তখন থেকেই এখানে কিন্তু দু ধরনের উপজাতি রয়েছে, একটি হচ্ছে নর্স এবং আরেকটি হচ্ছে কেল্টীয়। এবং এখনও পর্যন্ত তাদের ভাষার কিন্তু কোনো পরিবর্তন হয়নি এবং সেই ভাষা আজও কিন্তু এখানে রয়েছে, যে ভাষাটিকে আইসল্যান্ডিক ভাষা বলে। দেখুন এখানেও একই রকম আগের পর্বেও দেখিয়েছিলাম, প্রচুর বাড়ি এখানে পরিত্যক্ত হয়ে পড়ে আছে এবং একটার থেকে আরেকটার অনেক দূরত্ব এবং এখানকার মানুষজন এইসব বাড়ি ছেড়ে চলে গেছে। এর কারণও সেই একই, এখানকার ভূপৃষ্ঠ এতটাই উত্তপ্ত, হয়তো এখানকার মাটি ফুঁড়ে ভেতরে জলের ফোয়ারা বেরিয়ে এসছে এবং সেই কারণেই এই সমস্ত অঞ্চলের বসতি এতটাই কম এবং এত পরিত্যক্ত বাড়ি দেখা যাচ্ছে। দেখুন আগের পর্বেও দেখিয়েছিলাম সেম, তার মানে বুঝতে পারছেন এখানকার বেশিরভাগ জায়গা থেকেই মানুষ কিন্তু বেশি দিন বাস করতে পারে না, এখানকার বাড়িঘর তৈরি করেও তাদেরকে ছেড়ে চলে যেতে হয়েছে এবং এই কারণেই কিন্তু রেইকাভিকে ম্যাক্সিমাম 70% মানুষের বসবাস, বাকি জায়গায় অতটা জনবসতি গড়ে ওঠেনি।
জায়গাটা খুব সুন্দর, তাই না? আর কিছুক্ষণের মধ্যেই আমরা একটা ব্রিজে উঠতে চলেছি, যেটা আইসল্যান্ডের মধ্যে খুব খুব ফেমাস একটা ব্রিজ। এই ব্রিজটার নাম হচ্ছে সোর্ড ব্রিজ। অ্যাকচুয়ালি যদি এই গাড়িতে অতটাও বোঝা যাবে না, কিন্তু এই ব্রিজটার যদি এরিয়াল ভিউ নেওয়া হয় তাহলে এই ব্রিজটা না একদম পুরো একটা তলোয়ারের মতো দেখতে। সেই জন্য এই ব্রিজটাকে শর্ট ব্রিজ বলা হয়। এই যে দেখুন, দুদিকে দুটো রিংয়ের মতো এই যে চলে গেল, এটা সেই তলোয়ারের যে হ্যান্ডেলের ওপরে থাকে না, সেরকম একটা ডিজাইন। এটা যদি এরিয়াল ভিউ নেওয়া হয় তাহলে দেখতে একদম পুরো শর্টের মতো। আমরা এখন একটা টয়লেট ব্রেকের জন্য একটা দোকানে এসেছি। এখানে সবাই একটু ফ্রেশ হচ্ছে, তার মাঝখানে কিছু জিনিস দেখছিলাম। যা দাম এখানে এক একটা জিনিসের, এই সামান্য মাথার টুপিগুলো দেখুন, প্রায় 4.495 আইসল্যান্ডিক ক্রোনা। বিভিন্ন জ্যাকেট আছে। এটা 66 ডিগ্রি নর্থের। এই 66 ডিগ্রি নর্থ এমনি খুব এক্সপেন্সিভ, এগুলো সবই 66 ডিগ্রি নর্থের। এ দেখুন, একটা জাস্ট টুপির দাম 7.30 আইসল্যান্ডিক ক্রোনা। এগুলো গ্লাভস, এই গ্লাভসগুলো ফ্লিসের গ্লাভস মনে হচ্ছে। এটা 7.90। ভীষণ দাম এখানে। এই সামান্য মোজাগুলো 1.590 আইসল্যান্ডিক ক্রোনা। এখানে কিছু সোভেনির আছে, তো সোভেনির হিসাবে আমি অলরেডি ব্ল্যাক বিচের স্যান্ড অ্যান্ড স্টোন কালেক্ট করেছি, বাকি যার দাম সেই দেখে। এই হচ্ছে স্টোর। এছাড়া আরও অনেক দিকে ড্রিঙ্কস আরও ব্রেকফাস্ট আইটেমস আছে। যেগুলো হচ্ছে বরফে চলার জন্য, স্নো আইসে চলার যে মানে তলার যে সোলটা, সেইটা 3.695 আইসল্যান্ডিক ক্রোনা। এই যে এখানে বিভিন্ন ম্যাগনেট। আমাদের তো টাইম কম, ঠিক অন্ধকার হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। আমরা আমাদের ব্রেক সেরে আবারও যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে, এবং ডেস্টিনেশনে যাওয়ার পথটা কিন্তু এই যে শর্ট ব্রিজ সেটাকে ক্রস করেই যেতে হয়। তো সেজন্য আমরা পুনরায় এই শর্ট ব্রিজটাকে ক্রস করলাম এবং যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে, ক্রিকজু ফেল। এবং যেতে যেতে এবার এই জায়গাটা সম্পর্কে আপনাদের কিছু বলি। এই জায়গাটা হচ্ছে আইসল্যান্ডের ওয়েস্টার্ন পার্ট, এটাকে স্নেফেলসনেস পেনিনসুলা বলে। এবং এখানে স্নেফেসজোকুল নামে একটি আগ্নেয় পর্বত রয়েছে বা আগ্নেয়গিরি রয়েছে, এবং সেই আগ্নেয়গিরির মাথায় একটি হিমবাহ পর্যন্ত রয়েছে। এবং এই পেনিনসুলা, যে স্নেফেলনেস পেনিনসুলা, তার উচ্চতম যে শৃঙ্গ বা উচ্চতম যে পাহাড়, সেটা হচ্ছে এই স্নেফেসজোকুল যে আগ্নেয়গিরি সেটি। এবং এই আগ্নেয়গিরিটা
রেইকাভিক থেকেও যদি ওয়েদার মানে আকাশ পরিষ্কার থাকে, ওয়েদার পরিষ্কার থাকে, তাহলে রেইকাভিক থেকেও এই আগ্নেয়গিরিটা দেখা যায়। এই স্নেফেলনেস যে পেনিনজুলা বা স্নেফেলনেস পেনিনজুলা যে এরিয়াটা, সেটা কিন্তু রেইকাভিক থেকে প্রায় 175 কিলোমিটার দূরে, এবং বললামও এটা আইসল্যান্ডের ওয়েস্টার্ন পার্ট। কিন্তু এটা এতটাই উঁচু, এই আগ্নেয় যে পর্বতটা সেটা এতটাই উঁচু, যে জন্য এটাকে সেই রেইকাভিক থেকেও পরিষ্কারভাবে দেখা যায়। এবং দেখাবো যখন আইসল্যান্ডে যাব, যখন রেইকাভিকে যাব, তখন দেখাবো যে সেখানকার যে বাড়ি ঘর বা বড় বিল্ডিংগুলো সেগুলো কিন্তু খুব একটা উঁচু নয়, সেটা মোটামুটি সব যে বিল্ডিংগুলো একটা সমান হাইটের, সেই জন্য সেখান থেকে কিন্তু এটা খুব পরিষ্কারভাবে দেখা যায়। যাই হোক, এটাই ছিল মোটামুটি স্নেফেলনেস পেনিনজুলা। আর আরও একটা জিনিস, একটা গল্প আছে জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ। সেই গল্পটার শুরুও হয়েছে এই যে স্নেফেলনেস জকুল যে আগ্নেয়গিরি সেখান থেকেই, এবং পরবর্তীকালে এটা নিয়ে একটা সিনেমাও হয়েছে। তার শুরু কিন্তু এই যে এখানকার যে স্নেফেলনেস যে আগ্নেয়গিরি সেইখান থেকে। আপনাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। আমরা পৌঁছে গেছি আরও একটা খুব ফেমাস জায়গায়, যেটাকে ক্রিকজুফেল বলে এবং এটাকে চার্চ মাউন্টেনও বলে। এই হিলটা 463 মিটার অর্থাৎ 1519 ফুট লম্বা, এবং এইখানে গেম অফ থ্রোনসের সিজন 6 এবং সিজন 7-এর শুটিং হয়েছিল। সেখানে এই মাউন্টেনটিকে অ্যারোহেড মাউন্টেন রূপে দেখানো হয়েছিল। তাহলে চলুন ঘুরে নিই এই জায়গাটা, এবং তার সাথে সাথে জেনে নিই এখানকার কিছু ইকোনমিক কন্ডিশনের ব্যাপারে। আমরা এখন আছি ওয়ার্ল্ডস মোস্ট পিকচারাইজড ক্রিকজুফেল মাউন্টেনের কাছে, যেটা চার্চ শেপড মাউন্টেনও বলা হয়, এবং বিশ্বের মধ্যে এটার সব থেকে বেশি ফটো তোলা হয় এই মাউন্টেনটার। আমরা এখন সেইখানে আছি। আরেকটা জিনিস দেখায়, এখানে সামনেই আছে আটলান্টিক মহাসাগর। আর এই যে এইখানে ছোট ছোট বাড়িগুলো দেখছেন, এই যে এই বাড়িগুলো, এগুলো হচ্ছে এখানকার যারা মৎস্য শিকার করেন, মৎস্য ধরেন, অর্থাৎ জেলে, তাদের বাড়ি। এবং এখান থেকে তারা তাদের বিজনেসটা অপারেট করেন। এই আইসল্যান্ড দেশের 27% জিডিপি, 27% জিডিপি কিন্তু এই মৎস্য চাষের উপর নির্ভর করে। এবং এই মৎস্য চাষের জন্য একটা সময় ব্রিটেনের সাথে এই আইসল্যান্ডের যুদ্ধ হয়। সেটাকে বলা হয় সিওডি ওয়ার, মানে কড মাছ যে আছে না, সেই কড মাছের নাম অনুযায়ী এর হয়েছিল কড ওয়ার। এই মুহূর্তে আইসল্যান্ডের অধিকারে আছে আইসল্যান্ডের যে উপকূল, সেখান থেকে 200 নটিক্যাল মাইল তাদের অধীনে আছে, এবং এই 200 নটিক্যাল মাইল পর্যন্ত তারা মৎস্য ধরতে পারে। এবার আরেকটা জিনিসে আসি, এই আইসল্যান্ড কিন্তু ইউরোপ মহাদেশের অন্তর্ভুক্ত, কিন্তু আইসল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যভুক্ত নয়। ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হওয়ার জন্য আইসল্যান্ড 2009 সালে অ্যাপ্লাই করেছিল, কিন্তু 2013 সালে তারা এই যে অ্যাপ্লিকেশন সেটা উইথড্র করে নেয়। তার একটাই কারণ, তার কারণ হচ্ছে এই মৎস্য চাষের যে অধিকার, তারা সেটা এই ইউরোপিয়ান ইউনিয়নের বাকি কান্ট্রিদের সাথে ভাগ করে নিতে চায় না। কারণ ইউরোপিয়ান ইউনিয়নের যে বাকি দেশগুলো, তারা কিন্তু এই মৎস্য শিকারের জন্য খুবই কুখ্যাত, এবং যেহেতু এদের মেন দেশের সোর্স অফ ইনকাম যেহেতু এই মৎস্য শিকার, সেই জন্য তারা এটা কিন্তু কারোর সাথে সেইভাবে ভাগ করেনি। এই আইসল্যান্ড কিন্তু বিগত শতকের মধ্যভাগ অব্দি, মাঝখান অব্দিও এরা কিন্তু ছিল থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, কিন্তু
তারপর থেকে যখন থেকে এরা এই মাছ ধরার ইয়েটা চালু করলো এবং এরা এত আধুনিক প্রযুক্তি দিয়ে মাছ ধরে এবং তারা এই জীব বৈচিত্র্য রক্ষা করেই কিন্তু মাছ ধরে, সেই জন্য সেই সময় থেকে এরা কিন্তু আস্তে আস্তে প্রচণ্ড ধনী দেশে পরিণত হতে লাগলো এবং আস্তে আস্তে এরা বর্তমানে কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে পরিণত হয়ে গেছে এবং এতটাই এরা কিন্তু প্রোগ্রেস করেছে এই মৎস্য চাষের মাধ্যম দিয়ে। এই মৎস্য চাষ কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস কান্ট্রি। মৎস্য চাষের প্রভাব কিন্তু আইসল্যান্ডের ইকোনমিতে প্রবল রয়েছে। যাই হোক, এটা ছিল তো এখানকার একটা ইকোনমিক ব্যাপার। তাও এবার মেন যে জিনিসটা এখান থেকে আপনারা দেখছেন, এই যে ফিকজুফেল চার্চ শেপড মাউন্টেন, আটলান্টিক মহাসাগর, এবং এই সামনে দিয়ে খুব সুন্দর একটা ঝর্ণা বয়ে চলেছে, যেটা এই মুহূর্তে তো প্রায় ম্যাক্সিমাম 90%টাই ফ্রোজেন হয়ে গেছে, কিন্তু তার খুব সুন্দর দেখতে লাগছে। এই যে আমাদের গ্রুপের সবাই উপরে রয়েছে, ফটো তুলছে। এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ ডেস্টিনেশন ইন আইসল্যান্ড। এই যে এখন যেগুলো দেখছেন এইমাত্র পেরিয়ে গেলাম, এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি যে পশুদের খাবার সেগুলোকে এইভাবে প্যাকিং করে রাখা আছে, কারণ এই কিছুদিনের মধ্যেই আগত আর কয়েকদিনের মধ্যেই এখানকার যে ঠান্ডা সেটা আরও অনেক বেড়ে যাবে এবং আরও বরফ পড়তে শুরু করবে, তখন যে পশুদের এখানে খাদ্যাভাব দেখা যায় এখানে। তাই এখন থেকেই এইভাবে পশুদের খাদ্যগুলোকে প্রক্রিয়াকরণ করে রাখা থাকে, যাতে খুব শীতের সময় তাদের খাদ্যাভাব না দেখা দেয়। তো অর্থাৎ এই যে জিনিসগুলো দেখলেন, এইগুলো হচ্ছে কিন্তু পশুদের খাদ্য, যেগুলো রোল করে প্রিজার্ভ করার জন্য এখানে রাখা আছে, কারণ এখনও রোদ আছে, সেগুলোকে শুকানোর চেষ্টা চলছে। তো সেগুলো অ্যাকচুয়ালি পশুদের খাদ্য, যেগুলো প্রিজার্ভ করে রাখার প্রক্রিয়াকরণ চলছে। সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু একটা মৃতপ্রায় আগ্নেয়গিরি বা মৃত আগ্নেয়গিরি, এবং ড্রাইভারদা যেটা বললেন, কারণ ড্রাইভারদা এখানকার অনেক কিছুই গাইড করছেন, তো তিনি যেটা বললেন সেটা হচ্ছে এইটার নাম হচ্ছে স্যাক্সোল ক্র্যাটার, যেটা এইখানকার একটা কিন্তু দর্শনীয় স্থানও। এটার ওপরেও উঠা যায়, ওপরে উঠে চারদিকটা নাকি ঘুরে দেখা যায়। আর আমরা এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটাও কিন্তু একটা লাভা ফিল্ড। এই লাভা ফিল্ডটার নাম হচ্ছে ওয়াকসাক জারুন লাভা ফিল্ড, এবং এই লাভা ফিল্ডটি কিন্তু শুনতে অবাক লাগলেও প্রায় 4000 বছর পুরনো লাভা ফিল্ড। দেখুন সামনে কিন্তু প্রচুর আইসল্যান্ডিক ঘোড়া রয়েছে, আর এই আইসল্যান্ডিক ঘোড়া কিন্তু এদের সৌন্দর্যের জন্য সারা পৃথিবী বিখ্যাত, এবং বহু দেশ থেকে, পৃথিবীর বহু দেশ থেকে এই ঘোড়া কেনার জন্য মানুষ এখানে আসেন। তবে এই ঘোড়াগুলো যদি একবার বিক্রি হয়ে যায় কিন্তু তারপর কিন্তু আর ফেরত নেওয়া হয় না। তার কারণ হচ্ছে বাইরের দেশ থেকে যদি ঘোড়া আসে, আবার সেই ঘোড়ার সাথে অন্য কোনো ভাইরাসও চলে আসতে পারে, এবং সেই ভাইরাস যাতে এই দেশে না ছড়িয়ে পড়ে সেই জন্য কিন্তু একবার ঘোড়া বিক্রি করে বাইরের দেশে চলে গেলে তারা সেই ঘোড়া আর কিন্তু ফেরত নেয় না। তাহলে এই পর্বে আপনাদের জন্য এটুকুই থাকলো, তার কারণ না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি আমি রেইকিভিকের যে সিটি ট্যুরটা এর সাথে অ্যাড করি। তাই আরেকটি পরের পর্বে আমি রেইকিভিকের যে পুরো এপিসোডটা সেটা একসাথে নিয়ে আসব। এই পর্বে আপনাদেরকে যে আইসল্যান্ডের ওয়েস্টার্ন পার্ট সেটা রোড ট্যুরের মাধ্যমে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম, এবং তার সাথে সাথে এখানকার যে মোস্ট ফটোগ্রাফড মাউন্টেন যেটা ফিকজুফেল মাউন্টেন,
এবং তার সামনে কিকজুফেল ফলস, কিকজুফেল যে ঝর্ণা সেটা আপনাদের দেখালাম। এবং আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি রেইকাভিকের দিকে, যেটা এখান থেকে এখনও প্রায় 3.5 থেকে 4 ঘন্টার দূরত্ব। তারপরে গিয়ে আমরা পৌঁছাবো রেইকাভিকে। এই পর্বে এইটুকুই দেখালাম। নেক্সট পর্বে আপনাদের জন্য থাকবে রেইকাভিকের সিটি ট্যুর।